চোখ রাখুন একেবি টিভির পর্দায়। আমরা রয়েছি একেবি টকে। আপনারা সকলেই জানেন যে বিভিন্ন উল্লেখযোগ্য বিষয় বা উল্লেখযোগ্য ব্যক্তিত্বদের নিয়ে আমরা একেবি টক অনুষ্ঠান করে থাকি এবং বরাবরের মতো আমরা কিন্তু এই পর্বে আমরা স্টুডিওর বাইরে আছি। স্টুডিওর বাইরে এই জন্য আছি যে এই বিষয়টা নিয়ে আমরা আজ কথা বলবো, সেই বিষয়টি একটি জাতীয় স্তরের বিষয়, যেখানে আমরা এসছি আজকে। আমি গোটা বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো। কোন বিষয়টির উপরে আজ একেবি টকে আলোচনা করব সেই বিষয়টি নিয়ে আমি একটু আপনাদেরকে জানাতে চাইছি। আপনারা জানেন যে আমরা 5 রাজ্যের যে নির্বাচন সমাপ্ত হলো, সেই নির্বাচনী ফলাফল নিয়ে চারপাশের উত্তেজনা কিন্তু তরতর করে বাড়ছে। বিশেষ করে যদি উত্তেজনা কথাটি বা উত্তেজনার পারদ যদি চরচর করে বাড়তে থাকে, সেই বাড়তে থাকার মধ্যে অন্যতম যেই রাজ্যটির কথা প্রথমেই উঠে আসে সেটি পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের প্রত্যাবর্তন এবং পরিবর্তন, এই দুটি বিষয় নিয়ে কিন্তু চর্চায় আপামোর ভারতবাসী শুধু নয়, গোটা বিশ্ব তাকিয়ে আছে এই নির্বাচনী ফলাফলের দিকে। আগামী 4 মে এই নির্বাচনের ফলাফলে জনতা কোন দিকে রায় দিয়েছে, কার তরফে জনতা রায় দিয়েছে সেটা পরিষ্কার হয়ে যাবে। সেখানে প্রত্যাবর্তন নাকি পরিবর্তন, সেই বিষয়ে আমাদের কাছে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে। আমরা এই বিষয় নিয়ে আজ কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যের একজন অভিজ্ঞ রাজনীতিবিদ সুবল ভৌমিক মহাশয়, যিনি এই পশ্চিমবঙ্গ নির্বাচনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, বিভিন্ন বৈঠকে, বিভিন্ন সমাবেশে সশরীরে উপস্থিত থেকে গোটা বিষয়টি অনুধাবন করেছেন, তেমনি চাক্ষুষ করেছেন। নমস্কার সুবল বাবু, আপনাকে একেবি টকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রথমে যেটা জানতে চাইব, আপনি আমরা যতটুকু জানি আপনি দীর্ঘ 3 মাস এই পশ্চিমবঙ্গ নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে অবস্থান করছিলেন। আপনি বিভিন্ন জায়গায় গেছেন, এই বিভিন্ন জায়গায় গিয়ে আপনার অভিজ্ঞতাটুকু যদি একটু বলেন যে কি দেখলেন এবারের নির্বাচনে, কি বিশেষত্ব ছিল? পশ্চিমবাংলা স্বাভাবিক কারণেই আমরা যারা ত্রিপুরায় আছি, রাজনৈতিকভাবে একটা দীর্ঘসূত্রিতা পশ্চিমবাংলার সঙ্গে আমাদের আছে। যেমন প্রথম 1977-এ জুন জুলাই মাসে প্রথম কমিউনিস্ট পার্টি বাংলায় ক্ষমতায় এসে জ্যোতিবাবুর নেতৃত্বে, তখন ত্রিপুরায়ও এই 1977-এর শেষ লগ্নে ত্রিপুরায়ও কমিউনিস্ট পার্টি প্রথম এসে। পশ্চিমবাংলার সঙ্গে যেহেতু ভাষাগত, সংস্কৃতি, কৃষ্টি সবকিছুতে একটা সামঞ্জস্য আছে, তাই বাংলার পরিবর্তনের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িয়ে আছি ত্রিপুরা। তো সেই দিক দিয়ে লক্ষ্য রেখে পশ্চিমবাংলা রাজনৈতিকভাবে একটা গুরুত্বপূর্ণ রাজ্য, একটা বৃহৎ রাজ্য, এবং বাংলার রাজনীতি নিয়ে, কারণ আপনারা জানেন যে দেশের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে সবকিছুতে একটা অগ্রগণ্য ভূমিকা ছিল। 1911 সাল পর্যন্ত পশ্চিমবাংলায় মানে কলকাতাতেই ভারতবর্ষের রাজধানী ছিল। তারপরে ব্রিটিশরা সেটাকে শিফট করে দিল্লিতে নিয়েছে। সুতরাং বাংলার গুরুত্ব, কলকাতার গুরুত্ব ভারতবর্ষের মানুষের কাছে অপরিসীম। আমরাও আমাদের একেবারে একটা কানেকশন, সব ধরনের কানেকশন আছে, ইমোশনাল কানেকশনও বাংলার সঙ্গে আমাদের আছে। সেই হিসাবে বাংলায় নির্বাচন নিয়ে এবার একটা মানে প্রচার এবং রাজনৈতিক দলগুলো সবকিছু মিলিয়েই একটা এমন একটা জায়গায়, ভারতবর্ষে 21খানা রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার আছে, কিন্তু ব্যতিক্রম হচ্ছে বাংলা। একটা সময় আমরা বলতাম যে অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, বিহার, মানে অঙ্গ মানে আসাম, বঙ্গ মানে বাংলা, কলিঙ্গ মানে উড়িষ্যা, বিহার তো বিহার। তো এর মধ্যে একমাত্র বাংলা ছাড়া সবগুলো রাজ্যেই বিগত কয়েক বছরের মধ্যেই আমরা ভারতীয় জনতা পার্টির সরকার এসেছে। পশ্চিমবাংলা রাজনীতি একটু ক্রিটিক্যাল, এখানে বিভিন্ন কিছু ফ্যাক্টর করে। তারপরে বাংলার একটা স্বাভিমান আছে, তারা তাদের সেগুলো রেখেই বাংলায় রাজনীতিটা হয়। তো সবকিছু মিলিয়ে এবারে বাংলার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেটা আপনি বলেছেন যে শুধু দেশ নয়, সারা বিশ্ব তাকিয়ে আছে, এটা আক্ষরিক অর্থেই সত্যি।
সারা দেশ সারা বিশ্ব তাকিয়ে আছে পশ্চিমবাংলার রাজনীতির দিকে। এই যে নির্বাচন, পশ্চিমবঙ্গের নির্বাচন, এই নির্বাচনটিকে আপনি কেন উল্লেখযোগ্য নির্বাচন হিসেবে দেখছেন? বাংলার পলিটিক্যালাইজ অনেকটাই, এবং ভারতবর্ষে একটা মেসেজ সৃষ্টি হয় বাংলার মাধ্যমে, এবং ভারতীয় জনতা পার্টির কাছে এটা তো অস্বীকার করার মতো না। সেটা একটা সবসময় যে পশ্চিমবাংলায় মানুষ বা পশ্চিমবাংলাকে বাংলায় ভারতীয় জনতা পার্টি বা রাষ্ট্রবাদী সরকার করা, এটা আমাদের একটা লক্ষ্যও ছিল। এবং কারণ পশ্চিমবাংলা মানুষ সচেতন, বুদ্ধিজীবী, বা সেখানকার মানুষের সারা দেশে মানে বিগত দিনে আমরা জানতাম আজকে বাংলা যেটা বলে সারা দেশ পরে পরে সেটা বলে। তো বাংলায় পথপ্রদর্শক ছিল, সেই হিসাবে বাংলার রাজনৈতিক গুরুত্ব অপরিসীম। তারপরে 15 বছর আমাদের রাজ্যে যেমন দীর্ঘ 35 বছর কমিউনিস্ট পার্টি 2 দফায় রাজ করেছে, কমিউনিস্ট পার্টি থেকে সেটা সরাসরি বিজেপিতে ক্ষমতায় এসছে। কিন্তু পশ্চিমবাংলা একটু ব্যতিক্রম। সেখানে 35 বছর কমিউনিস্ট পার্টি শাসনের পরে সেখানে তৃণমূল কংগ্রেস, সেখানে মমতা ব্যানার্জির নেতৃত্বে সরকার এসছে। মানুষ অনেক আশা করেছিল যে বাংলার উন্নয়ন, বাংলার প্রগতি, বাংলার মানে স্বার্থ, মানে সে যে বাংলার মানুষের অধিকার, গণতন্ত্র, এইগুলো ফিরে পাবে। কিন্তু পশ্চিমবঙ্গের শেষ 15 বছরে দেখা গেছে যেখানে কমিউনিস্ট পার্টি ছেড়ে গেছে, ঠিক সেই জায়গাটা থেকে যে কমিউনিস্ট পার্টি যেভাবে অত্যাচার, জুলুম, গরিব মানুষকে বঞ্চনা করে, মানুষকে আটপেট খাইয়ে আদনান অবস্থায় রেখে দিয়ে কমিউনিস্ট পার্টি সর্বহারার মিছিলটা লম্বা করত, সেইভাবেই পশ্চিমবাংলার মানুষকেও মানে সে লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা, নির্বাচনের আগে সেটা 1500 টাকা করলো, একটা পরিবার চলতে পারে। তো সেখানে খয়রাতি প্রথায় কোনো উন্নয়ন না করে, উন্নয়ন হ্যাঁ কলকাতাতে কিছু হয়তো বিচ্ছিন্নভাবে কিছু ফ্লাইওভার হয়েছে বা কিছু কিছু উন্নয়ন হয়েছে, কিন্তু সমস্ত বাংলার গ্রাম বাংলার চেহারাটা কিন্তু সেই মলিন, সেই মানে স্বাধীনতার পরে যে অবস্থাটা ছিল এখনো সেই অবস্থায় আছে। গ্রাম বাংলায় গেলে আপনি দেখবেন সেই অবস্থা থেকে একটু পরিবর্তন হয়নি। সুতরাং বাংলার মানুষের আর্থসামাজিক রাজনৈতিক অবস্থার পরিবর্তনের প্রশ্ন কিন্তু বাংলার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর গুরুত্বপূর্ণ এই কারণে যে বাংলায় যদি উন্নয়ন করতে হয় তাহলে ডাবল ইঞ্জিনের সরকার দরকার। যেভাবে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী সারা ভারতবর্ষে আজকে বিভিন্ন রাজ্যে যেভাবে উন্নয়ন করছে সামগ্রিকভাবে, বাংলা কিন্তু তার থেকে বঞ্চিত, এবং অনেক জায়গাতে, এবং বাংলা অনেক জায়গায় তার হিসেব দিতে পারছে না। বাংলা একটা দুর্নীতির একটা মানে মহল তৈরি হয়েছে, মন্ত্রীরা জেলে গেছে, প্রত্যেকটা বিষয়ে বাংলা এখন কিন্তু দেশের মধ্যে একটা বিষয় যেখানে চর্চা হচ্ছে সমস্ত ক্ষেত্রে। সেখানে একটা এই বাংলার পরিবর্তনটা আমাদের জন্য না, শুধু সারা দেশের জন্য বাংলার পরিবর্তনটা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছে। আমরা এখানে উল্লেখযোগ্য হিসেবে আপনি যে যে কারণগুলি বললেন সেই কারণগুলি তো নির্দিষ্ট রয়েছে। আমরা মনে করি, আমরা একিবি টিভি মনে করছি যে এই নির্বাচনটি উল্লেখযোগ্য এই কারণে, কেননা দীর্ঘ 15 বছরের যে শাসক দল টিএমসি, তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসের প্রধান বিরোধীর ভূমিকায় এবার মাঠে কিন্তু সর্বরকমের প্রচেষ্টা নিয়ে মাঠে অবতীর্ণ হয়েছে ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি এই বছরের মানে এবারের নির্বাচনটিকে যেভাবে উল্লেখযোগ্য করে তুলছে, এই দিকটা তো নিশ্চয়ই আপনি মেনে নেবেন। সেখানে মূল প্রতিপক্ষ কি তৃণমূল কংগ্রেসের ভারতীয় জনতা পার্টি হবে? কেননা অন্য কোনো দলের বিগত দিনের যে রিপোর্টগুলি রয়েছে সেই রিপোর্টে অন্য কোনো দলকে আমরা মূল প্রতিপক্ষ হিসেবে দেখতে পাচ্ছি না। আপনি কি মনে করেন এই বিষয়টা? মানে 2011-তে যখন পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের সরকার হয়েছে মমতা ব্যানার্জির নেতৃত্বে, তখন কিন্তু সব অংশের মানুষের সেটা সরকার ছিল। দীর্ঘ 35 বছরের শাসনের অবসান হয়েছে, মানুষ বুক ভরা আশা নিয়ে সেটা করেছে। কিন্তু পরবর্তী সময় যত দিন গেছে ততই দেখা গেছে পার্টিকুলার একটা সম্প্রদায়ের মানুষকে তুষ্ট করে, এটা অ্যাপিজমেন্ট পলিটিক্স, এই একটা সম্প্রদায়ের মানুষকে তুষ্ট করে সেটাকে ভোট ব্যাংক বানিয়ে দীর্ঘ 15 বছর শাসন করেছে। তারও একটা প্রতিক্রিয়া হয়েছে, যেখানে রাষ্ট্রবাদী সনাতনী মানুষ যারা অধিকাংশ পশ্চিমবাংলার, তারা ততটা সুসংগঠিত ছিল না, এবং কি একটা মানে দীর্ঘদিন কমিউনিস্ট পার্টি শাসন করার কারণে সেকুলারিজমটাকে একটা মানে শিক্ষিত অশিক্ষিত সব অংশের মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। যেমন মানে সেকুলার যারা, তারা কেউ বিজেপি করবে না,
সেকুলার মানে আপনি মুসলিম লীগ করলে আপনি সেকুলার, আপনি গিয়ে বলবেন মানে মুসলিম লীগ আমি সেকুলার পার্টি, কিন্তু কেউ যদি বিজেপি করে সেকুলার না, এরকম একটা বোঝানোর চেষ্টা করেছিল। এবং কমিউনিস্ট শাসনের সেটা থাকার কারণে এটা আমাদের মজ্জাগত হয়ে গিয়েছিল যে আমরা সেকুলার। তো এই যে দেখবেন যে সারা বাংলার মধ্যে ওই বড় বাজারে একটু বিজেপি বা ওই এইসব কিছু কিছু জায়গাতে পকেট, কিন্তু এটা এই এই ধারণাটা এই কনসেপ্টটা সম্পূর্ণ ভুল প্রমাণিত করেছে এবার। এবং যেটা গত নির্বাচনে মানুষ পরিবর্তনের পক্ষে ছিল, কিন্তু বাংলার স্বাভিমান বলে একটা ব্যাপার সামনে এনে এবং ওই যে বললাম একটা সম্প্রদায়ের মানুষকে তুষ্ট করে এইভাবে এটা মানে ভোট মানে ডিভিশন ডিভাইড অ্যান্ড রুল, যেটা ব্রিটিশরা 200 বছর আমাদের দেশ শাসন করেছে, তাদের মূল ভিত্তিটা ছিল ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করে আর শাসন করো, ধর্মের বিরুদ্ধে ধর্মকে লড়িয়ে দাও, জাতির বিরুদ্ধে জাতিকে লড়িয়ে দাও, এক ভাষাভাষী মানুষের বিরুদ্ধে আরেক ভাষাভাষী মানুষকে লড়িয়ে দাও, ডিভাইড এন্ড রুল। এই পদ্ধতিতে ব্রিটিশরাও 200 বছর শাসন করেছে। সেই পদ্ধতিটাই কমিউনিস্ট পার্টিও পশ্চিমবাংলায় এবং ত্রিপুরায় শাসন করেছিল, সেটাই আবার এখন সেখানকার শাসক দল করছে। যে আমরা যে সংখ্যালঘু তুষণ যে রাজনীতি, এটা দিয়ে একটা ভোট ব্যাংক তৈরি করা, ভোট ব্যাংক কারণ 37% ওখানে একটা সম্প্রদায়ের মানুষ, তো 37% ভোট যদি পার্টিকুলার একটা রাজনৈতিক দলের পাশে থাকে তাহলে সেই দলটা অটোমেটিক শক্তিশালী থাকে। তো শাসক দল সেটার উপর ভিত্তি করে তার আর 10-12% ভোট ছিল দরকার, বাস টেনে নিয়ে 15টা বছর চলেছে। কিন্তু সেই কনসেপ্টটা থেকে বেরিয়ে এসে বাংলার মানুষ এবার রাষ্ট্রবাদী সরকার চাইছে, সনাতনী সরকার চাইছে। তারা বুঝতে পেরেছে যে এই যে পশ্চিমবাংলায় যে সরকারটা শাসন করছে, যেমন ডুয়েল সিটিজেনশিপ, বাংলাদেশের সিটিজেনশিপ, সেও আবার বর্ডারে সীমান্তে দেখা যায় ভারতবর্ষে সিটিজেনশিপ, পশ্চিমবাংলার সিটিজেনশিপ পেয়ে গেছে, সে ভোট দিচ্ছে, ভোটের দিনে সে ভোট দিয়ে চলে যাচ্ছে। এই যে কারণে বাধ্য হয়ে এসআইআর করতে হয়েছে, এসআইআর তো সব জায়গায় হয়েছে। এবং পশ্চিমবাংলায় ওই যে 60-70 লক্ষ মানুষ, যাদের মধ্যে অধিকাংশ মৃত মানুষ, দুই জায়গায় নাম তোলা, মানে এমন অবস্থা ছিল ভোটার লিস্ট ম্যানিপুলেশন, বৈধ কাগজপত্র ছাড়া, এগুলো দীর্ঘদিন বাদে এইসব ব্যাপারে নির্বাচন কমিশনও হস্তক্ষেপ করেছে, আমাদের কেন্দ্রের সরকারও বিভিন্নভাবে সহযোগিতা করেছে, যাতে আক্ষরিক অর্থেই যাতে ভারতবর্ষের মানুষ বা বাংলার মানুষও যাতে বাংলার ভোটে অংশগ্রহণ করে, সেটা এবার 100% নিশ্চিত করেছে আমাদের কেন্দ্রের সরকার, আমাদের ইলেকশন কমিশন। আপনার কথায় যেটা উঠে এলো যে এই যে 37% যে ফ্যাক্টর, এই ফ্যাক্টরটা পরিবর্তন করতে কতটা কাজে আসবে বলে মনে হয়? এইবারের নির্বাচনে এই 37% যদি শাসক দল মানে বিগত যে শাসক দল ছিল টিএমসির, সেটা যদি পাওয়ার বলে আপনি বলেছেন শক্তি, তাহলে এইবারের নির্বাচনে কি সেই পাওয়ার থেকে সরে যেতে পারবে, বা পরিবর্তনে কি এই পাওয়ার কোনোভাবে বদল হতে পারে? দীর্ঘদিন 15 বছর ক্ষমতায় থাকার কারণে, এবং এটার ভিত্তি ছিল এই ধরনের একটা সম্প্রদায়ের মানুষকে ভিত্তি করার ফলে, বা অন্য সম্প্রদায় যারা বৃহৎ জনগোষ্ঠী, তারা কিন্তু ততদিন সেইভাবে সচেতন ভাবে সেটা দেখেনি। কিন্তু এবার কিন্তু একটা পোলারাইজেশন আমরা লক্ষ্য করেছি যে না, আমাদের এই করে করে তো পশ্চিমবাংলাকে একদিন পশ্চিম পাকিস্তান বানিয়ে ফেলবে। একটা সাইকোলজি কাজ করেছে রাষ্ট্রবাদী যারা সনাতন, যে আমার দেশ, আমার রাষ্ট্রবাদী মানুষগুলো, আমার চিন্তা চেতনা অনুভব উপলব্ধি, আমার পঞ্চনিষ্ঠ, আমার মানে জাতীয়তা বোধ, আমার দেশাত্মবোধ, এইগুলো তো আজকে কিরকম যেন মলিন হয়ে যাচ্ছে সারা বাংলায়। যখন মানুষ সংগঠিত হয়ে গেছে, প্রত্যেকটা ক্রিয়ার একটা প্রতিক্রিয়া থাকে, যেহেতু তারা বেশি সংগঠিত ভাবে করে তাহলে অটোমেটিক সংগঠন। এবং এইবারই প্রথম এই পোলারাইজেশন আমরা লক্ষ্য করেছি, এবং এবারেই প্রথম সাংগঠনিক ভাবেও ভারতীয় জনতা পার্টি খুব আগে থেকে, যেটা আগে ভাষা ছিল, এবারে বিশাল প্রচার প্রপাগান্ডা এইগুলি না, আমি নিজে 3 মাসের মতো ছিলাম, আমি একেবারে বুথ লেভেলে, গ্রাসরুট লেভেলে, শক্তি কেন্দ্র লেভেলে কাজ করেছি। প্রতিদিন 300-400 কিলোমিটার রান করেছি, কখনো 8টা 7টা 8টা বৈঠক করেছি, ছোট ছোট বৈঠক করেছি। যখন বড় বৈঠক শুরু হয়ে গেল 10-12 দিন আগে থেকে, যখন ব্যাপক প্রচারে শুরু হলো, কেন্দ্রীয় নেতৃত্ব শুরু হলো, তখন আমাদের কাজটা হবে, আমাদের কাজটা হচ্ছে সংগঠনকে দাঁড় করানো। কারণ প্রতিবারই কিন্তু মানুষ চাইছিল পরিবর্তনটা দিতে পারেনি, কারণ বুথ কেন্দ্র রক্ষা করতে পারেনি, এজেন্ট দিতে পারেনি, বিভিন্নভাবে সাংগঠনিকভাবে দুর্বলতার কারণে। এবার যে জিনিসটা
আমি যে জেলাতে কাজ করেছি, নদিয়া জেলা, এখানে প্রায় 41 লক্ষ ভোটার, আমাদের রাজ্যে 29 লক্ষ ভোটার টোটাল রাজ্যে। সুতরাং কত বড়! এখন বিধানসভা এক একটা প্রায় 3 লক্ষ ভোটার, 17টা বিধানসভা আছে। আমি দেখলাম ওখানে ওখানে সংগঠন মানুষ আছে তৈরি, কিন্তু সংগঠনটা শক্তিশালী করতে হবে। সংগঠনটা আগে একটু দুর্বল ছিল, এটা অস্বীকার করার উপায় নেই, কিন্তু এবার সেটা 3-4 মাস 6 মাস আগে থেকে, এবং যেভাবে সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে কাজ হয়েছে, আমাকে তো 2018 সালের কথা মনে করিয়ে দিয়েছে ত্রিপুরায়, যে শেষ মানে অলি গলিতে গ্রাম প্রান্তরে একেবারে শেষ অন্তর্দয় মানুষের কাছে পৌঁছে যাওয়ার যে ভূমিকা, সেটা বাংলার ক্ষেত্রে আমরা নিতে পেরেছি। বাংলার ক্ষেত্রে এবার সময় নিয়ে আমরা সাংগঠনিক কাজ করে আমরা খুশি। আমাদের মানে আমরা মনে করি যে রেজাল্ট ভালো হবে, কারণ সাংগঠনিক ভাবে মজবুত হয়ে বিজেপি এবার লড়াই করেছে, শুধু হাওয়ার উপর না, মানে লড়াইটা এবার হয়েছে। একেবারে উড়িয়ে দেওয়া যায় না, যারা শাসক দল তাদের একটা পকেট বুট আছে, একটা সম্প্রদায়ের বুট আছে, একেবারে কেউ নিশ্চিন্ন যে আমরা সেটা দাবি করি না, কিন্তু এবার যে ভালো কিছু করতে যাচ্ছে সরকার, করতে যাচ্ছে, সেটা নিয়ে কোনো রকম সন্দেহ নেই। আপনি যে বিভিন্ন ভাবে এই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আপনি ঘুরেছেন, বৈঠক করেছেন, সেসব জায়গাতে আপনি সবার সঙ্গে কথা বলে এইবারের যদি পরিবর্তন হয়, আমরা ধরে নিলাম যে পরিবর্তন হবে, সেই পরিবর্তনের মূল টার্নিং পয়েন্টটা কি ভাবছেন আপনি? কোন টার্নিং পয়েন্টে পরিবর্তন হতে? টার্নিং পয়েন্ট দেখুন, 15 বছর একটা মেন্টাল সেটআপ তৈরি হয়ে আছে, কারণ অনেক মন্ত্রী গেছে জেলে, দুর্নীতি প্রহার পরিমাণ, অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর তীব্র, পোলারাইজেশনের যে রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতি, একটা সম্প্রদায়কে মানে তাকে সে একেবারে যত মানে দেখা যায় মানে দেশ বিরোধী শক্তির সঙ্গে তারা হাত মিলিয়ে নেয় প্রয়োজনে, এমন ভাবে বাংলাকে তারা করে চাপ দিয়ে মানুষের উপর প্রেসার দিয়ে যে রাজনীতিটা করেছে, এটা মানুষ মেনে নেয় না। এবার সেটার বিরুদ্ধেও একটা বড় ভূমিকা ছিল মানুষের, যে না এবার আমরা পরিবর্তন করব, কারণ মানুষকে আগে ভোট দিতে পারতো না। ভোটটা দেওয়ার ব্যবস্থাটা মানে এটা কে করবে? সংগঠন করবে, যেটা বিগত দিনে আমাদের খুব দুর্বল ছিল। এবার যেটা আমরা জোর দিয়েছি যে না, মানুষ 100 বছর দেখবেন এবারে মারামারি কাটাকাটি, বুথ দখল, ছাপ্পা বুথ, এইসব অনেকটা করতে পারেনি। শুধু আপনি মনে করবেন না যে শুধু ফোর্স দিয়ে সেটা রক্ষা করা হয়েছে। বুথে আমরা 100% বুথে আমরা এজেন্ট দিয়ে লোক রেখে যেভাবে লড়াই করেছি, আমরা হয়তো ছোট্ট রাজ্য ত্রিপুরা, আমি মনে করি এবার বাংলার নির্বাচনে ত্রিপুরার একটা বড় ভূমিকা ছিল, বড় ভূমিকা ছিল, এবং ত্রিপুরার সম্বন্ধে তাদের কনসেপ্টটা চেঞ্জ হয়েছে। এবং আমরা যে ত্রিপুরায় সাংগঠনিক ভাবে, কারণ আমরা 18 নির্বাচন আগে এত বড় কমিউনিস্ট পার্টি, একটা সুসংগঠিত আমরা পান্না প্রমুখ মানে পৃষ্ঠা প্রমুখ পর্যন্ত চলে গিয়েছিলাম। হ্যাঁ, সেই যে সাংগঠনিক এটাও আমরা কিছুটা ওখানে করতে পেরেছি। হ্যাঁ, ওরা ধীরে ধীরে বুঝতে পেরেছে যে একটা ভালো সাংগঠনিক প্রক্রিয়া শুরু করেছে। তো তাতে ওরা মানে পশ্চিম বাংলার যারা কার্যকর্তা ওরাও খুব সাহায্য করেছে, এবং আমার তো খুব ভালো লেগেছে। আমি মনে করি যেমন আমাদের নদিয়া জেলাতে 17টা আসন আছে, 4খানা আসন পেয়েছিল বিজেপি, এর মধ্যে 1খানা মারা গেছে, বা ইলেকশন ওরা নিয়ে গেছে জোর জবরদস্তি করে, একজন এমএলএ চলে গেছে ওদের কাছে, মানে 2খানা নিয়ে আমরা আছি। এবার এটা ডাবল ডিজিটে যাবে, এটা নিশ্চিত। অন্তত 10, 11, 12টা পর্যন্ত আমরা তৃতীয় পারি, কারণ ওইটা সাংগঠনিক ভাবে কেউ যদি মনে করে কোনো হাওয়া দিয়ে সেটা হয়েছে না, এই কাজটা এবার হয়েছে, যে কার উপর আমরা ফুল কনফিডেন্স রাখতে পারি যে এবার এই পরিবর্তন হচ্ছে। এবার যে ভোটদানের যেই বিষয়টি আমরা দেখলাম অন্যান্য বছরের থেকেও, যে এই যে এক্সট্রা 30-35% যে ভোট এক্সট্রা পড়েছে, যে এই যে বেড়েছে যে ভোটদানের, এটা কোন দিকে গেছে বলে মনে হয়? কেউ কেউ বলছে যে বিজেপির দিকে গেছে, আবার কেউ কেউ বলছে যে হিন্দি বলয়ের বিভিন্ন রকমের, মানে আপনি স্বাভিমান কথাটা বারবার ব্যবহার করছেন, আমি সেই জায়গাটাতে ফিক্স রেখে আমি বলতে চাইছি, সেখানে বাঙালি কি ওই হিন্দি বলয়ের শাসন বা এইটা মেনে নেওয়ার জন্য বা মানবে না বলে কি বেশি ভোট দিয়েছে, নাকি ভারতীয় জনতা পার্টির পক্ষে যে সনাতন ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য আপনারা গেছিলেন এবং সকলে প্রচেষ্টায় ছিলেন সেই দিকে গেছে? আমি শুরুতেই বলেছি যে এই যে মেজর পোর্শন এই সনাতনী মানুষ তুলনামূলক বিগত দিনে একটু অসংগঠিত ছিল, সেটা এবার
খুব সুন্দরভাবে সংগঠিত হয়েছে, পোলারাইজড হয়েছে, এবং ওরা বুঝতে পেরেছে যে এটা পশ্চিমবাংলায় সরকার না, এটা দেশের জন্য একটা সংকট। কারণ পাশে কাছাকাছি বাংলাদেশে একটা অস্থিরতা, রাজনৈতিক অস্থিরতা বেশ কিছুদিন যাবৎ চলছে। সবকিছু মিলিয়েই একটা মহল তৈরি হয়েছে যে আমাদের পশ্চিমবাংলাকে যদি পশ্চিমবাংলা রাখতে হয় তাহলে ভারতীয় জনতা পার্টি সরকার করতে হবে। আর এটাকে আমরা স্বীকার করেছি যে সাংগঠনিক ভাবে যে তোমরা ভোট দাও, ভয়ের কোনো কারণ নেই, আমরা কার্যকর্তাদের সেইভাবে সংগঠিত করে একদম রুটের বুথ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে মানুষ দেখেছে যে না, আমরা সুরক্ষিত। আগে ভোট দিয়ে বাড়িতে ফিরতে পারতো না, ভোট দিতে গিয়ে ভোট দিতে পারতো না, এইগুলো এবার করতে পারেনি। এবং সেই কারণে মানে বিক্ষিপ্ত ঘটনা ছাড়া কোনো রক্তক্ষয়ের ঘটনা না। আর আমাদের পোলারাইজেশনের কুফল এটা, বা এই যে শাসক দলের বিরুদ্ধে গেছে, তারা দীর্ঘদিন এই যে পোলারাইজ পলিটিক্সটা করেছে, তারই প্রতিক্রিয়ায় কিন্তু এবার সেটা বিজেপির পক্ষে গেছে। তারপরে এসআইআর করলো, এটাতে যারা ফলস ভোটার, মৃত ভোটার, এই প্রায় লক্ষ লক্ষ ভোটার বাদ হলো। এটাকে তো এইগুলো ছাপ্পা ভোট হতো, এগুলো বাদ হলো। অনেকগুলো ঘটনা মিলিয়েই পশ্চিমবঙ্গে একটা মহল তৈরি হয়েছে। এবার হাড্ডাহাড্ডি লড়াই করে আমরা জিতব। দর্শক বন্ধুরা, আমার এই আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন একেবি টিভির যিনি সিনিয়র জার্নালিস্ট তথা নিউজ রুম সহকারী সম্পাদক রয়েছেন মানব কর্মকার। আমি ওনার কাছে একটু মাইকটা দেবো যদি ওনার কোনো প্রশ্ন থাকে। দাদা নমস্কার। নমস্কার। যে কথাটা অনেকক্ষণ আপনার শুনলাম, আপনার অভিজ্ঞতাও আমরা শুনতে পেলাম, কিন্তু আপনি যে ওখানে গিয়েছেন, একটা দীর্ঘ সময় ওদের সাথে কাটিয়েছেন, ওদের মনোভাবটা, ওদের যে মুড সুইং, এটা কেমন উপলব্ধি করেছেন? মুড সুইং মানে একটা সময় তারা ভাবতো সরকারের প্রতি তাদের একটা গ্রিভেন্স থাকতো, অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর ছিল, তারপরেও ভাবতো এই বোধহয় এই বাংলায় এটা সম্ভব হবে না, মানে এই যে বর্তমান শাসক দল, তাকে পরিবর্তন করা সম্ভব হবে না। এই বিশ্বাসটা পরিপূর্ণ ছিল না। আমাদের কাজটা ছিল সাংগঠনিকভাবে কাজ করে ওই বিশ্বাসটা দেওয়া যে বাংলায়, এত বড় বাংলার পরিবর্তন সম্ভব, এবং সেটা কিন্তু মানুষ বিশ্বাস করে নিয়েছে এবং আশা করেছে না এবার বাংলায় পরিবর্তন হবে। তো এটা সাংগঠনিক কাজ। পাশাপাশি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী, উনি যেভাবে পশ্চিমবাংলার নির্বাচনটাকে উনি গুরুত্ব দিয়ে বাংলার মানুষ বিশ্বাস করেছে, মানুষ বিশ্বাস, আগে ছোটখাটো কিছু খয়রাতি দিয়ে, মানে গ্রাম বাংলা সারা রাজ্যের উন্নয়ন, এর মানুষকে খয়রাতি দিয়ে ভোটের সময় ভোট কেনার যে প্রবণতা, ওটা থেকে পশ্চিমবাংলার মানুষ বেরিয়ে গেছে। মানুষ বুঝতে পেরেছে যদি ডাবল ইঞ্জিনের সরকার করতে পারি তাহলে যে বেনিফিটটা আমরা পাবো, সেই বেনিফিটটা আমরা এই সাময়িক কিছু পেয়ে, মানে যেটা বলে কন্যাশ্রী, অমুকশ্রী তমুকশ্রী, এই ইয়ে লক্ষ্মীর ভান্ডার, এইসব বলে বিভ্রান্ত করা হতো, সেটা থেকে মানুষ বেরিয়ে গেছে যে না, এটা আমার, এই যে আমি যে পাচ্ছি এটা তো আমার সাংবিধানিক অধিকার, আমার অর্থই তো আমি পাচ্ছি, এটা তো কেউ মানে করেন। বরঞ্চ বাংলা উন্নয়ন হলে আমাদের বাংলার গ্রামের বা ওখানকার গরিব খেটে খাওয়া মানুষের আর্থসামাজিক রাজনৈতিক অবস্থা উন্নয়ন হবে। সামগ্রিক বাংলা নিয়ে যে চিন্তা করা, এটা এবার লক্ষ্য করা গেছে সাধারণ মানুষের মধ্যে। আরেকটা জিনিস যেটা আমরা সবসময় বরাবরই দেখে থাকি, শহর এবং গ্রাম, আপনি পুরোটা জায়গায় ঘুরেছেন, নদিয়া ডিস্ট্রিক্টের একটা বলতে গেলে পুরোটা ডিস্ট্রিক্টই আপনি ঘুরেছেন। সেখানে বেশিরভাগ গ্রামাঞ্চলই বেশি, শহরের ভাগটা সেই তুলনায় কম। তো গ্রাম এবং শহরের মানুষের মধ্যে যে চিন্তাধারার যে ফারাকটা, এটা আপনার নজরে কেমন এসছে? না, অ্যাকচুয়ালি কলকাতা তো একটা বড় শহর, তার একটা ইতিহাস আছে, দীর্ঘ ইতিহাস আছে। কলকাতা সারা বিশ্বের যত যারাই আসে কলকাতা আসে, সেখান থেকে চলে যায়। গ্রাম বাংলার যে আরেকটা চিত্র, সেখানকার গ্রাম বাংলা থেকে, গ্রাম বাংলার মধ্যে ভোটটা শাসক দল করতো একটা ভয়ের পরিবেশের মধ্যে, এটা ছাড়া তাদের কিছু ক্যাপিটাল ছিল না। কিন্তু মানুষকে ভীত সন্ত্রস্ত রেখে, পেট খেয়ে নাঙ্গ অবস্থায় রেখে দিয়ে, তাকে বঞ্চিত করে, অত্যাচার করে, জুলুম করে একটা শাসক দলের পক্ষে ভোট করতে হবে, তাহলে থাকতে পারবে না। এটা এবং সব জায়গায় জায়গায় দেখবেন কেননা কোনো একজনকে একদম জাহাঙ্গীর অমুক তমুক দাঁড় করিয়ে দিয়েছে, তাদের একটা রাজ, তাদের একটা ভয়, সাধারণ মানুষ মুখ খুলত না। এবার সেটাকে
ভারতীয় জনতা পার্টি মোকাবেলা করেছে এবং সাংগঠনিকভাবে শক্তিশালী করে মানুষের মধ্যে আত্মবিশ্বাস দিয়ে বের করে নিয়ে এসছে যে পরিবর্তনে তোমরা সামিল হও, কিচ্ছু হবে না। আমি যখন প্রথম গিয়েছি কাউকে কোনো জায়গায় বুথে যেতে হলে সবাই একটা সময় দুপুর 2টো থেকে বিকাল সন্ধ্যা 6টার মধ্যে শেষ, এরপরে কেউ বুথে। আমরা বললাম যে না, আমরা তো সকাল 7টা থেকে শুরু করি নির্বাচন, আবার রাত্রি 2টো পর্যন্ত নির্বাচন করি, কেন সন্ধ্যায় আমি আসবো? বলে আপনি আসতে পারেন কিন্তু সেই সময় তো লোকে আসবে না, আমরা রাত্রি 12টা পর্যন্ত না আসলে না আসবে, যার বাড়িতে শুনে আরো 2-4 জন করে ওই ট্রেনটা চেঞ্জ হলো। ট্রেনটা ভয়ের পরিবেশটাকে কাটিয়ে দেওয়ার ক্ষেত্রে ত্রিপুরার একটা ভূমিকা আছে। ত্রিপুরার অনেকগুলো নেতৃত্ব কিন্তু বিভিন্ন জায়গায় কাজ করেছে এবং সাংগঠনিকভাবে আমি মনে করি যে ত্রিপুরায় আমরা যারা কাজ করি সাংগঠনিকভাবে অনেক ভালো, গভীরে গিয়ে কাজ করার চিন্তা করি। তারপরে মানে ওইখানকার মানুষের যে সাইকোলজি, আমি যেখানে গেছি আমি বর্ডারে চলে গেছি, আমি দেখলাম যে না ওইখানকার বর্ডার গুলিতে মানে কিছু ডিস্ট্রিক্ট আছে যেখানে কোনো মানে সনাতনী মানুষের বর্ডার আছে, উপারে চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট, ধর্ষণা বা বিভিন্ন জায়গাগুলি তাদের কালচার। যেমন আমরা ত্রিপুরা, আমরা হয়তো নর্থ ইস্টার্ন স্টেট হিসেবে ভাবে আমরা এটাকে ক্লিয়ার করেছি যে আমরা নর্থ ইস্ট ছিলাম না, আমরা ছিলাম উপবঙ্গ। একটা সময় ছিল যে আমরা এখানে এই যে আখাউড়া, কুমিল্লা, নোয়াখালী হয়ে একেবারে মানে ভর্সনা হয়ে চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট হয়ে ওই দিকে আমরা যেতাম, 7-8 ঘন্টা 9 ঘন্টায় পৌঁছে যেতাম। আজকে দেশভাগের কারণে আমরা নর্থ ইস্টার্ন স্টেট, এখন কলকাতায় যেতে গেলে বাই রুটে 2 দিন লাগে। তো এই যে বা আমাদের সঙ্গে যে একটা সাংস্কৃতিক বিনিময়, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর 7 বার এসেছেন, ত্রিপুরার উপরে রাজস্বী লিখেছেন, বিসর্জন লিখেছেন, রাজমালাকেও সমৃদ্ধ করেছেন। যে 17 বছর বয়সে বীরচন্দ্র মাণিক্য বাহাদুর তার স্ত্রী বিয়োগের পরে প্রথম যে ভগ্ন হৃদয় যে এটা পড়ে উনি অনুপ্রাণিত হয়ে উনি খুঁজতে শুরু করলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে, উত্তরবঙ্গে গিয়ে আবিষ্কার করলেন। তখন থেকে এরপরে 4-4টে জেনারেশন, এর যে আপনার বীরচন্দ্র মাণিক্য বাহাদুর, রাধাকিশোর মাণিক্য বাহাদুর, বীরেন্দ্র কিশোর মাণিক্য বাহাদুর এবং বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুর, 4টি জেনারেশন 17 বছরের রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি বানিয়েছেন। শান্তিনিকেতন ত্রিপুরার অর্থ আছে। স্বয়ং বিদ্যাসাগর 19 মাস ত্রিপুরায় কৃষ্ণ কিশোর মাণিক্য বাহাদুরের সময় চাকরি করে গেছেন। এই যে সমস্ত বাংলা আদান প্রদান, এইগুলো যখন আমরা কোথাও বেঙ্গলে তুলে ধরেছি, তখন ত্রিপুরাকে তারা টেনে নিয়েছে যে ত্রিপুরার নেতৃত্বরা বা ত্রিপুরার কার্যকর্তারা অনেক বেশি ইকুইপড, সাংগঠনিক ভাবে হোক বিভিন্ন ভাবে। তো এই জন্য একটা আরো প্রাণ সঞ্চার হয়েছে। তো আমাদের প্রায় মানে 40-50 জন গিয়ে কাজ করেছে, যার যতটুকু সামর্থ্য আছে, যার যতটুকু সাংগঠনিক দক্ষতা আছে, গভীরতা আছে, সেটা উজাড় করে দিয়েছে। আমরাও একটা সময় মানে ওখানকার এমপিরা বা সেন্ট্রাল লিডাররা গিয়ে পার্সোনালি কথা বলতো, কি পরিবেশ আর জানার চেষ্টা করতো। আমরাও 18-20 ঘন্টা কাজ করতাম, এটা আমাদের পুরনো অভ্যাস, কোনো অসুবিধা হয়নি। তো মানে এতটাই রান করেছি, এত সভা করেছি, করতে 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 একটা সময়ে আমাদের আত্মবিশ্বাস এসে গেল যে না, বাংলায়ও সম্ভব, যেটা অসম্ভব বলছে সেটাকে সম্ভব হবে, এটা আমরা বলতে পারি। তাহলে যে এক্সিট পোল দেখছি সেটার মধ্যে তাহলে আপনি যে অভিজ্ঞতাটা বলছেন বা যেই চেঞ্জ ওদের মধ্যে এসছে, এক্সিট পোলের সাথে কি অনেকটা তাহলে এক্সিট পোলটা নিয়ে আমি কোনো মন্তব্য করবো না। ভারতবর্ষে অনেকটা সময় এক্সিট পোল ব্যর্থ হয়েছে। এটা ঠিক আছে, ঠিক আছে। এক্সিট পোলে বলেছে, আমি বলে দিলাম না একেবারে যে একটা পার্টি সব গিয়ে মুছে যাবে, একটা পার্টি সুইং করে একদম 200-250 সিট নিয়ে আসবে, সেরকম না। কারণ এখানে কিছু কমিউনিটি ফ্যাক্টর আছে, একটা কমিউনিটি ওয়াইজ ভোট হচ্ছে। তো কমিউনিটি ভোটটা যারা পাবে তারা তো একটা শক্তি পেয়ে যাচ্ছে, তাদেরকে আপনি একেবারে নিশ্চিহ্ন করতে পারবেন না। হ্যাঁ, হাড্ডাহাড্ডিই হবে, তবে অনুকূলে, বিজেপির অনুকূলে। আমি সারা বাংলা নিয়ে বলতে চাই না, সারা বাংলায় তো আমি কাজ করিনি। আমি নদিয়া জেলাতে কাজ করেছি। নদিয়া জেলা ট্রেন্ডে আমি বলতে পারি যে গতবার সেখানে বিধানসভাতে 4টে আসন পেয়েছিল, এবার ডাবল ডিজিট হবে, এটা আমরা নিশ্চিত করে এসেছি, নিশ্চিত হবে। তার জন্য আমরা যতটা সম্ভব আমরা এফোর্ট দিয়েছি। ওখানকার মানুষই বলে যে আমরা এবার যেটা আমরা পেয়েছি সেটা আমরা বিগত দিনে পাইনি সেইভাবে সাংগঠনিক। তো যাই হোক, সামগ্রিক প্রয়াসে এবং আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদীর, ওনার যে বাংলা নিয়ে উনি যে পরিশ্রম করে যেভাবে এসেছেন, যেভাবে সভা করেছেন, যেভাবে সমস্ত ক্ষেত্রে উনি সহযোগিতা করেছেন, এবং তাতে আমরা নিশ্চিত পশ্চিমবাংলায় পরিবর্তন হতে চলেছে।
দর্শক বন্ধুরা, আমরা এতক্ষণ শুনলাম আমাদের রাজ্যের একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, ওর খাওয়া রাজনৈতিক ব্যক্তিত্ব যাকে আমরা বলি, সুবল ভৌমিক মহাশয় ওনার এই পশ্চিমবঙ্গ সফরকালের সমস্ত অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করলেন। এবং এই পশ্চিমবঙ্গ নির্বাচনের ওপরে যে ভোট ফলাফল হতে যাচ্ছে সেই ব্যাপারে ভারতীয় জনতা পার্টি একটি আশাব্যঞ্জক ফলাফল করবে এবং সরকার প্রতিষ্ঠিত করবে, সেই বিষয়ে উনি একটা নিশ্চিত আশা ব্যক্ত করেছেন। আমরা ওনার কাছে জাস্ট আরেকটি প্রশ্ন রাখতে চলেছি। আমরা দেখি সুবল বাবু যে বড় বড় সিদ্ধান্তের ক্ষেত্রে সেন্টিমেন্ট এবং অপরচুনিটি দুটি বেশ গুরুত্বপূর্ণ। এইখানে এই পশ্চিমবঙ্গ নির্বাচনী ফলাফলে সেন্টিমেন্ট নাকি অপরচুনিটি কোনটা বেশি কাজ করবে? একটা পার্টিকুলার বিষয়ের উপর নির্বাচনটা হচ্ছে না, কারণ আপনি যদি সেন্টিমেন্ট বলি তাহলে এই যে মানে বড় বড় মানে ট্রাকে ট্রাকে টাকা ধরাইছে, মন্ত্রীরা জেলে গেছে, এগুলো তো এটা ইম্প্যাক্ট আছেই, ঠিক আছে। তারপরে বেঙ্গলের মানুষকে বোঝানোর চেষ্টা হয়েছে যে সংঘর্ষ করে আমরা আপনাদের ভালো রাখবো। কেন্দ্রের সঙ্গে এতটা ওপেন সংঘর্ষে যাওয়াটা, এটাও পশ্চিমবাংলার একটা বুদ্ধিজীবী মহলের মধ্যে ওরা কিন্তু এটা ভালোভাবে নেয়নি, যে সংঘর্ষ করে আমাদের কি লাভ, উন্নয়ন দরকার, কেন্দ্রের সঙ্গে সুসম্পর্ক রাখো, ব্যক্তিগত আক্রমণ না ব্যক্তিগত ভাবে ইয়ে করা, এগুলো করে করে আসলে বাংলাকে একেবারে বিচ্ছিন্ন করে রেখেছে। অভিযোগ যে আমাদের টাকা দেয় না, তাহলে তুমি টাকা না পেলে তুমি সম্পর্ক উন্নত করো বা তুমি হিসেব দাও, হিসেব দিয়ে টাকা আনো। আর তোমার পশ্চিমবাংলার কারণে এই মনরেগার নামই পরিবর্তন করা হয়েছে, এই যেটা নাম করেছে এবং ইয়ে চলছে, আসলে পশ্চিমবঙ্গের হিসাব পাইনি, পশ্চিমবঙ্গ নিয়েই সমস্যা হতে এই করাপশনটাকে প্রোটেক্ট করার জন্য, করাপশন থেকে এইটাকে ইয়েটা পলিসিটা চেঞ্জ করতে গিয়ে নামও পরিবর্তন করতে হয়েছে। সুতরাং অনেকগুলো বিষয়, তারপরে অনেকগুলো চাকরি কেলেঙ্কারি হয়েছে, এসএসসি, তারপরে এগুলো সমস্ত বিষয়। তারপরে শুনুন 15 বছর অ্যান্টি ইনকামবেন্সি তো প্রচন্ড ভাবে কাজ করছে, এবং গ্রাম বাংলা, বিশেষ করে গ্রাম বাংলার উন্নয়নটা হয়নি। গ্রাম বাংলার 35 বছর কমিউনিস্ট শাসন, তাদের 15 বছর, 50টি বছর বাংলার গ্রামে গঞ্জে যারা যুবক যুবতী, তো 50টি বছর মানে আপনার জীবন যৌবন কটা জেনারেশনের কেড়ে নিয়েছে। তো সুতরাং মানুষ একটা পরিবর্তন চাইছে, ব্যবস্থার পরিবর্তন চাইছে, এটা ব্যক্তির পরিবর্তন না, ব্যবস্থার পরিবর্তন চাইছে, সিস্টেমের পরিবর্তন চাইছে। দেখছে যে সিস্টেমটাকে যদি স্ট্রং না হয়, সিস্টেমটা যদি একদম কেন্দ্র থেকে রাজ্য পর্যন্ত সব স্তর পর্যন্ত একটা না হয়, কোঅর্ডিনেশন না থাকে, তাহলে সিস্টেমটা না হলে রাজ্যের উন্নয়ন সম্ভব না। তাই সিস্টেমের পরিবর্তনের লক্ষ্যেই মানুষ এবার চাইছে আমরা ডাবল ইঞ্জিনের সরকার, আমরা দেখি কি করে একটা চেঞ্জ করে দেখি, এবং দেখবেন চেঞ্জের মধ্যে অনেক শিক্ষিত উচ্চ শিক্ষিত মানুষও সামিল হয়ে গেছে। আমি যারা প্রথমে 3-4 মাস আগে আমি যখন গেছি, গিয়ে বললো পশ্চিমবাংলায় কিছু হবে না, আপনি এসেছেন এই গেছেন, আবার তারাই দেখলাম শেষ দিকে আমাকে খবর নিয়ে ডেকে বলছে না হবে না, এই সরকার পারবে না, ওইটা এপিজমেন্ট পলিটিক্স করে একটা কমিউনিটিকে তুষ্ট করে রাজধানী। তারাই 3 মাসে চেঞ্জ হয়েছে, বুদ্ধিজীবী। মানে একজন ডাক্তার কল্যাণীতে বসে, মানে নদিয়াতে অরিজিনাল বাড়ি, উনি 3 মাস আগে আমাকে যা বললেন 3 মাস পরে সম্পূর্ণ অপোজিট স্টেটমেন্ট করছে। তখন আমি বুঝেছি যে মানুষ কনভিন্স হয়ে গেছে। তো এই যে চিন্তাধারার পরিবর্তন হয়েছে, এটা আপনি ধরে নিতে পারেন এর মধ্যে, এটা তো সাইকোলজিক্যাল ব্যাপার। তো বাংলার পরিবর্তন হচ্ছে, এটা প্রায় নিশ্চিত। অনেক ধন্যবাদ সুবল বাবু আপনাকে আপনার বহুমূল্য সময় দেওয়ার জন্য। দর্শক বন্ধুরা, আমরা সবসময় জেনে এসেছি যে পশ্চিমবঙ্গ মানে কলকাতা যদি বলি আজ যা ভাবে, বিশ্ব আগামীকাল তা ভাবে। আমরা দেখব যে 4 মের নির্বাচনী ফলাফলে কতটা এগিয়ে থাকে পশ্চিমবঙ্গ তার ভাবধারায়, তার ঐতিহ্যে। আপনারা চোখ রাখবেন একেবি টকে, আমরা আরো আলোচনায় থাকবো আপনাদের সঙ্গে। 4 মের ফলাফলের আগ অবধি আমরা একেবি টকে এই ধরনের নির্বাচনী ফলাফল নিয়ে আলোচনায় থাকবো। আমরা চোখ রাখবেন একেবি টিভির পর্দায়। নমস্কার। চোখ রাখুন একেবি টিভির পর্দায়।